রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করেছি, কৌশিক অলরেডি অফিসের জন্য বেরিয়ে গেছে, তারপরেই আজকের ভিডিওটা শুরু করেছি। তো সকালবেলা আজকে ছাদে এসেছি আর কি, একদম সকালবেলা আসতে পারিনি, তো সেই জন্য কৌশিক বেরিয়ে যাওয়ার পরেই আজকে ছাদে এসেছিলাম। আর ওয়েদারটা তো দেখছো একদমই মেঘলা। তো এদিকে এসে একটু গাছপালাগুলো দেখছিলাম, কারণ রোদের মধ্যে দাঁড়িয়ে এই সব গাছপালাগুলোকে দেখা যায় না, কিন্তু একটু যদি মেঘলা থাকে না, ছাদে একটু একটু হাওয়াও থাকে আর কি, অতটা গরম লাগে না, তখন বেশ গাছপালাগুলোকে দেখতে ভালোই লাগে। আর দেখেছো বৃষ্টির জল পেয়ে প্রত্যেকটা গাছ ঠিক কতটা সুন্দর ঝোপালো হয়েছে। আর জানো তো, এই টগর ফুলের গাছটা কিনে এনেছিলাম প্রায় মাস 4-5 আগে, মানে সেই তখন তো ফুল ছিল, তারপরে এইবার প্রথম ফুল এলো। এখনও জানি না কুড়িটা কবে ফুটবে, অনেক দিন হলোই কুড়িটা এসছে। আর এইদিকে দেখো একা একা এই যে বোতাম ফুলের গাছটা হয়েছিল, এখন দেখছি বর্ষার জল পেয়ে বেশ ভালো ফুলও হয়েছে। আর এদিকে তো আমার মন রাখতে রেন লিলি প্রত্যেক দিন একটা দুটো করে ফুটেই চলেছে। তবে জানো তো কদিন বাদে আবার একটা ঝাঁক ফুটবে, দেখো অনেকগুলো কুড়ি এসছে। তবে জানো তো হলুদ রঙের রেন লিলিটা দেখছি খুবই কম ফুটছে, সব থেকে বেশি ফুটছে এই সাদা রঙেরটা। আর দেখবা সাদা ফুল কিন্তু দেখতে বেশ অনেকটাই সুন্দর লাগে, তবে রেন লিলি যদি এক ঝাঁক হয়ে ফুটে থাকে না, তার সৌন্দর্য এতটাই মানে ভালো, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তবে কি বলো তো, ওই বৃষ্টি পড়লেই ফুল হয়, সচরাচর আর ফুল হয় না, যার জন্য সারা বছর গাছটাকে যত্ন করতে হয়, শুধুমাত্র এই বৃষ্টির সময় আর কি বর্ষাকালে ফুল পাওয়ার জন্য, আর তখন যে কি ভালো দেখতে লাগে। তো আজকে সকালে না এই যে ওয়েদার মেঘলার জন্য একটু উঠতে দেরি হয়ে গেছিলো, যার জন্য কোনো জানলা টানলা কিচ্ছু খোলা হয়নি। কৌশিক সকালে উঠে ওর মতো রেডি হয়ে বেরোলো, আমি চলে গেছিলাম সোজা নিচে রান্না করতে। তো অত তাড়াহুড়োর মধ্যে জানলাও খোলা হয়নি, তো সেই জন্য কৌশিক বেরিয়ে গেলে এক এক করে এখন সমস্ত কাজগুলোকে সেরে নিচ্ছি। আর ঘরবাড়ি যদি সবসময় গুছিয়ে পরিষ্কার রাখতে যাই, একটু তো পরিশ্রম হবে। তবে অনেকটা না হলেও একটু পরিশ্রম হলেও না, পরিশ্রম করার পর যখন দেখি চারিদিকটা একদম মনের মতো সাজানো গোছানো রয়েছে, তখন যেন একটা অদ্ভুত রকমের শান্তি লাগে। তো বললাম না ওয়েদারটা মেঘলা, তো সেই জন্য এখন আর পর্দাটা টানবো না, কারণ বাইরের থেকে বেশ ভালো মাঝে মধ্যে হাওয়া আসছে, সেই হাওয়ার সাথে তো আর ফ্যানের হাওয়ার তুলনা হয় না। তো হাতে এখন এই মুহূর্তে সেরকম কাজ ছিল না, তো ভাবলাম ওয়েদার মেঘলা, কাচবো না, জাস্ট বেড কভারটাকে চেঞ্জ করে রাখবো, তাহলে যেদিনকেই দেখবো সকালের দিকে একটু রোদ উঠেছে, তাড়াতাড়ি করে আর কি মেশিনে কাচতে বসিয়ে দিতে পারবো। না হলে তখন আবার মানে বিছানার চাদর তুলবো, তারপর আর একটা পাতবো, তারপর কাচবো, সে অনেক সময় লেগে যাবে। তো এই মানে এই যে বেড কভারটা পাতা রয়েছে প্রায় 10-12 দিন হয়ে গেছে, এবার এটাকে চেঞ্জ করতেই হবে। আর দেখবে বর্ষাকালে কিন্তু এমনিতেই মানে চাদর কদিন পাতার পরে একটু কেমন স্যাঁতস্যাঁতে লাগে, তো সব দিক ভেবে তুলেই দিলাম, কারণ কবে রোদ উঠবে আমি জানি না। আর বেড কভারের তো অনেকগুলো অপশান রয়েছে, দুটো চাদর যদি জমেও যায় মানে কি রোদ ওঠার জন্য কাচতে পারছি না, তাতেও কিন্তু খুব একটা বেশি অসুবিধা হবে না। আর তোমরা তো জানোই যেদিনকেই আমি বেড কভারটা চেঞ্জ করি, চারিদিকে আর কি খাটটা ভালো করে মুছেও নিই, এত ধুলো পড়ে না। মানে এই দেখো এই যে ফুলটা, এমনিতে দেখো হলুদ সুন্দর দেখতে লাগছে, কিন্তু এই হলুদ পাপড়ির মধ্যে যখন আর কি কাছ থেকে দেখা হচ্ছে না, দেখছি পুরো একদম ধুলো আর কি, পাপড়িতে যদি একটুখানি করে ধাক্কা মারা হয় না, পুরো ধুলোগুলো ঝরছে। তাও তো দেখো ওটা একদম দেয়ালের গোড়ায় থাকে, জানলার সামনেতেও থাকে না, তাতেও কিন্তু খুব ধুলো হয়ে যায়। তো যার জন্যে কম বেশি প্রত্যেক দিনই আমাকে একটু আধটু ডাস্টিং করতেই হয়। আসলে কী বলো তো, প্রত্যেক দিন যদি অল্প অল্প করে করি না, তাহলে ওই একদিনকে ধরে পুরো ডিপ ক্লিন করার ব্যাপারটা একদম থাকে না। আর ওইভাবে একদম ধরে না ডিপ ক্লিন করতে গেলে আমারও খুব কষ্ট হয়ে যায়। তো প্রত্যেক দিন যদি 5-10 মিনিট করে একটু সময় দেওয়া যায়, তাহলে যদি ভালোভাবে পরিষ্কার হয়ে থাকে, তো এর থেকে ভালো আর কিছু হয় না। তো ওদিকটা মানে হাতের কাছে যখন যেটুকু পাচ্ছি সেটুকুই করে নিচ্ছি, ওই রকম আর কি মানে ধরে বেঁধে আর করছি না যে আজকে এই দিকটাই করব। যেখানটা যেখানটা চোখে একটু বেশি ধুলো বাজছে, সেখানটায় একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো এগুলো করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি।
তো আমার গত ভিডিওতে লোপামুদ্রাদি লিখেছো খুব সুন্দর লাগলো ব্লগটা, তুমি নিজে এত ভালো মেয়ে, একদম যাকে বলে লক্ষ্মী। তা আমি জানি না দিদিভাই, তাই তোমার ঘর ক্লিন তো থাকবেই, তুমি তো ঘর গোছাতে ভালোই বাসো, যেটা দেখে আমারও ঘর গোছাতে ইচ্ছা করে। হ্যাঁ গো, দেখবে অনেক এরকম জিনিস থাকে যেগুলো আমরা করতে গেলে ঠিক একটা এনার্জি পাই না, কিন্তু কাউকে যখন দেখি যে সে সেটা করেছে, তারপর চারপাশটা সুন্দর লাগছে, তখন কিন্তু নিজের মধ্যেও আর কি একটা এনার্জি চলে আসে না, যে নিজের ঘরটাকেও একটুখানি এদিক ওদিক করি, একটু সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে আর কি নিজেরও ভালো লাগবে। আর জানো তো, আজকে তো বললাম মেঘলা, মানে যতই ফ্যান চালিয়ে কাজ করি বা ফ্যান অফ করে কাজ করি, এত জল তেষ্টা পেয়ে যাচ্ছে না, যার জন্য দেখো আমি কাজ করছি আর সমানে জল খেয়ে যাচ্ছে, গলা শুকিয়ে একদম কাঠ হয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছিল। মানে হাওয়া লাগছে, কিন্তু যে পরিমাণে মেঘলার মধ্যে একটা ভ্যাপসানি গরম থাকে না, তার কাছে হাওয়াটা কিছুই না। তো এদিকে বিছানার চাদরটাকে একদম টান টান করে গুছিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে একটা শাড়িও আছে, সেটাকেও আর কি গোছাতে হবে। কি বলো তো, মাঝে একদিনকে আমাদের একটা বিয়েবাড়ির ইনভিটেশন ছিল, তো সেদিনকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তবে কিছু ক্লিপ নিয়ে রেখেছি, সেগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আসলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, যার জন্য এর সাথে আর শেয়ার করিনি, পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো যে কীরকম সেদিনকে সাজগোজ করেছিলাম। আসলে দেখবে আমরা মেয়েরা কিন্তু কম বেশি সবাই একটুখানি সাজগোজ করতে ভালোবাসি, তো সেগুলো যদি শেয়ার না করতে পারি না, মনটা বড্ড খারাপ লাগবে। তো সেগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ, এই শাড়িটাই পরেছিলাম। আর কি বলো তো, শাড়িটা দেখতে বেশ ঝলমলে, কিন্তু শাড়িটার একটা মহৎ গুণ হচ্ছে শাড়িটা ভীষণ হালকা, যার জন্য পরে একটুও কষ্ট হয় না। আর বুঝতেই তো পারছো, বিয়েবাড়ি যাওয়া মানেই একটু সাজগোজ, একটু চুলটা ছেড়ে রাখা, সে জায়গায় শাড়িটা যদি একটু হালকা হয়, তখন কিন্তু মানে বিয়েবাড়িতে পরেও একটুখানি আরাম লাগবে। তো এই যে শাড়িটাকে ভালো করে আর কি একটু হাওয়া খাইয়ে নিয়েছি। আর এই তো সব ভালো শাড়ি, এ তো আর বারবার কাচা যায় না, তো যেভাবে দেখো না আমি প্লাস্টিকের মধ্যে রেখে দিই, ঠিক সেইভাবেই কিন্তু দেখো প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি। এতে শাড়িগুলো যখন বার করে পরি না, দেখে মনে হয় যেন একদম নতুন শাড়ি পরছি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল কৃষ্ণা ফ্যামিলি ব্লগস থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল ঝুনুস কর্নার থেকে দিদিভাই, আর প্রীতি ব্লগ থেকে দিদিভাই লিখেছো তোমার ভিডিও দেখলে কাজের এনার্জি পাই, অনেক ধন্যবাদ দিদিভাই। আর অর্পিতা জয়ী আইডি থেকে দিদিভাই লিখেছো ছাদ বাগানে অনেক ফুল গাছ আছে, ভালো লাগে তোমার ভিডিও, অনেক ধন্যবাদ দিদিভাই। আর এইদিকে দেখো, এই যে বলকামিনী গাছটা এত সুন্দরও হয়েছে না, আর কি তোমাদেরকে তো আগেই বলেছি এই গাছটা পুরো মরে যাচ্ছিল, তারপর তাকে তো ছাদে রেখে চলে এসেছিলাম, তারপরে পাতা হয়ে এত সুন্দর হয়েছে না গাছটা, কি বলবো, মানে একদম পুরো মন কেড়ে নেওয়ার মতো। তো মাঝে মধ্যে এনে একটুখানি এখানে টেবিলের ওপর রাখি, আর কি চোখের সামনে দেখলে ভালো লাগে। তবে কি বলো তো, যতই এগুলো ইনডোর গাছ হোক, মাঝে মধ্যে একটুখানি যদি বাইরে দেওয়া যায় না, ওদের আর কি বাড়ন্ত বলো, ওদের আর কি হেলথটা বলো, সব কিছু কিন্তু ভীষণ ভালো থাকে। তো এইদিকে দেখো মেশিনের মধ্যে অলরেডি অনেক জামা কাপড়, আজকে আর কাচবো না, ভেবেছিলাম কাচবো, কিন্তু আস্তে আস্তে এত মেঘলা হচ্ছে না, কাচতে আর ভরসা পাচ্ছি না, না হলে আবার সেই ছাদে বারবার যেতে হবে, তুলতে হবে, মেলতে হবে। তো দেখলাম থাক, আজকে আর কাচবো না, দেখি আগামী 2-1 দিনের মধ্যে যেদিনকে একটু ভালোভাবে রোদ উঠবে সেদিনকে আর কি কেচে নেবো। আর এই দিকটাতে কি থাকে বলো তো, এইখানে না সমস্ত আমাদের ওই টুকটাক ব্যাগ বলো, প্লাস্টিক বলো, সেই মানে এইখানটাতে থাকে। তো এটা রিসেন্টলি এত এদিক ওদিক হয়ে গেছিলো না, জিনিস একটা নিতে গেলে অন্যটা পড়ে যাচ্ছিলো, তো দেখলাম এটা গোছাতে বেশিক্ষণ লাগবে না, মিনিট 5 লাগবে, তো করে ফেলা ভালো। তো এইখানে আমার ডাস্টারটাও থাকে, তো ডাস্টারটা দিয়ে মাঝে পরিষ্কার করা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এখন থেকে জানো তো ডাস্টারটা দিয়ে করলে আরও তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো দেখো এখন টেবিলের ওপরটা কি সুন্দর দেখতে লাগছে না। আর মানে আগেই তোমরা দেখেছিলে যে ওই দিকটা অ্যাকোরিয়াম ছিল, কিন্তু এই মুহূর্তে না আর মাছ আনা হচ্ছে না, তো যার জন্য অ্যাকোরিয়ামটা এখন তুলে রেখেছি, আবার যখন মাছ আনা হবে তখন আবার সম্পূর্ণ সেট আপটা করবো। এখন আপাতত এইভাবেই ডেকোরেট করে রেখেছি। তো এইভাবে মোটামুটি আমার খুব একটা খারাপ লাগছে না, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল পৌলমী ব্যানার্জি দিদিভাই, আর রাখিপাল দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ঠাকুরের জিনিসগুলো, নিজের খেয়াল রেখো। হ্যাঁ গো দিদিভাই, রাখছি। আর কমেন্ট করেছো কায়নাত জাহান আইডি থেকে, তো দিদিভাই লিখেছো আজ 5 মিশালি সবজির তরকারিটা দারুণ হয়েছে, দেখেই খাওয়ার ইচ্ছা হচ্ছিল। হ্যাঁ গো, দেখবে সব রকম সবজি অল্প অল্প করে দিয়ে যে চচ্চড়ির মতোটা হয় না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তুমি লিখেছো যে এখন কেমন আছে, এখন আমি ঠিকই আছি। আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই, বৈশালীনাথ দিদিভাই, আর সুপর্ণা কর্মকার দিদিভাই লিখেছে যে মটর ডাল মানেই ছোলার ডাল 2।
এটা আমি ঠিক জানি না গো। আমার তো মানে মটর ডালগুলোর সাইজ একটু বড় বড় লাগে, তার তুলনায় ছোলার ডালগুলো একটু ছোট ছোট লাগে। তবে জানি না আমারটা ঠিক না তোমারটা ঠিক, তো কেউ যদি এই কনফিউশনটা দূর করে দিতে পারো অবশ্যই ভালো হয়। আসলে কি বলো তো, এই মটর ডাল আর ছোলার ডালটা আমারও একটু একটু গুলিয়ে যায়, তো আমি না ওই সাইজ দেখে একটুখানি বুঝি মটর ডালগুলো একটু বড় হয় আর ছোলার ডালগুলো একটু সাইজে মানে মটর ডালের তুলনায় ছোট হয়। আর কমেন্ট করেছিল পৌলমী মোদক দিদিভাই, তো তুমি লিখেছো যে আমি কি রোজ ঘরে ডাস্টিং করি। দেখো মোটামুটি বলতে গেলে মানে রোজই করি, যেদিনকে একদমই হাতে সময় থাকে না সেদিনটা আলাদা ব্যাপার। আর রোজ ডাস্টিং করলে না অতটা সময় লাগে না, ওই হার্ডলি 5 মিনিট 10 মিনিট, ওইটা বলতে পারো ফোনে একটুখানি গান চালিয়ে দিয়ে করলেই হয়ে যায়, তখন টাইমটা অতটা গায়ে লাগে না। তবে রোজ যদি না করি না, আমাদের বাড়ির পাশেই তো মিল রয়েছে, এত ধুলো হয়ে যায় না, যে ধুলোগুলো দিনের বেলা অতটা বোঝা যায় না, কিন্তু সন্ধ্যেবেলা যখনই ঘরে আলো জ্বালি তখন কিন্তু ভীষণ বাজেভাবে বোঝা যায়। যার জন্য চেষ্টা করি মানে প্রত্যেক দিন না হলেও একদিন ছাড়া ছাড়া হলেও সবসময় ডাস্টিং করে একদম চারিদিক পরিষ্কার রাখার। আর যেহেতু প্রত্যেক দিন তো মানে পুরো বাড়ি তো করা সম্ভব নয়, একদিন এক একটা দিক করি এই আর কি। তো এইদিকে আমার গাছগুলোতেও জল দেওয়া হয়ে গেছে। আর গাছগুলো যখন না মানে জলে ভেজানো থাকে তখন এত সুন্দর একটা ফ্রেশনেস আসে না, ভীষণ ভালো লাগে তখন। আর এইদিকে তো গাছে জল দিতে গিয়ে মেঝেতেও অনেক জল পড়েছিল, তো সমস্ত কিছু দিয়ে ঘরটাকেও ভাবলাম মুছেই নেই, কতক্ষণ আর লাগবে, আর হয়তো মিনিট 7-8 লাগবে। আর এই যে স্পিন মপটা দিয়ে মুছছি এতে তো আরও সুবিধা, জল টানার কোনো ব্যাপার নেই, জাস্ট এদিক ওদিক করে ঘোরালেই কিন্তু ভীষণ ভালোভাবে মোছা হয়ে যায়। আর জানো তো বেশ শুকনো শুকনো মোছা হয়, যার জন্য মেঝেটা শুকোতেও খুব একটা বেশি সময় লাগে না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছে শতাব্দী বর্মন রয় আইডি থেকে দিদিভাই, রিনা হালদার আইডি থেকে দিদিভাই, আর 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 তৃষ্ণা সাহা আইডি থেকে দিদিভাই একটা বড় কমেন্ট করেছো যে অনুকূল ঠাকুরের সাথে অন্যান্য ঠাকুর রাখতে নেই, সামনে পাশে একটা টুল পেতেও রাখা যায়। কিন্তু ব্যাপারটা কী বলো তো, আমার শ্বশুরমশাই আপাতত এখন ওইভাবে আলাদা করতে দেবে না, তো মা ওইভাবেই রেখে আসো, শ্বশুরমশাই আপাতত আমাকে ওইভাবে আলাদা করতে দেবে না। আমি জানি আলাদা রাখতে হয়, আমার মাও আলাদা রাখে, কিন্তু সব কিছু তো আর নিজের মন মতো বুঝতেই পারছো হয় না, তো কিছু কিছু জিনিস একটু অ্যাডজাস্ট করতে হয়। তো বাপি এখন সিংহাসন থেকে তো অন্য কোথাও রাখতেই দেবে না, মানে কোনো কথাই ওঠে না, বরঞ্চ রাখতে গেলে আমি বকাঝকা খাবো। তো সেই জন্যে দেখবে ওই ঠাকুরের মাঝখানে একটুখানি গ্যাপ রেখে দিয়েছি যাতে আর একসাথে না ঠেকে। তো এর থেকে বেশি কিছু আমার করার মতো আপাতত মাথায় আসেনি। আর ঠাকুরের যদি কোনো দিন কোনো অসুবিধা হয় বা ঠাকুর যদি নিজে কোনো দিন জায়গা করে দেয় তাহলে তো অবশ্যই আলাদা করে রাখবো। তো এইদিকে চলে এসেছি হচ্ছে সোজা রান্নাঘরে। তো এখন সকালবেলা না একটুখানি আলু ভাজা করব, কারণ সকালে তো রুটির তরকারি করেছিলাম, বাট তরকারিটা আমার এখন খেতে ইচ্ছা করছে না। আমার ভীষণ ইচ্ছা করছিল এই যে গরম গরম আলু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে সেটা দিয়ে রুটি খেতে। দেখবি গরম জিনিস হলে না সেখানে কিন্তু তরকারি খুব একটা বেশি লাগে না, সে ভাতই বলো রুটি বলো এমনি এমনি আর কি অল্প তরকারিতেই খাওয়া হয়ে যায়। তো সকালে যে তরকারিটা করেছিলাম না ওটা মানে একটু কমেও গেছিলো, তো সেই জন্য ভাবলাম একটু আলু ভাজা করি, তাহলে আমার জলখাবারে এই আলু ভাজাটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এসে আগে হচ্ছে ডাল বসিয়েছি, ওদিকে হচ্ছে বাপিকে ডাল দিয়ে রুটি দেবো, আর সেই ফাঁকে আর কি ডালটা হতে হতে এদিকে সব সবজিগুলো কেটে নিচ্ছি। আর এদিকে করব হচ্ছে আজকে কাতলা মাছ, তবে আজকে আর ঝোল করব না, একটু মানে একটু কষা কষা মতো করে করব, কারণ ঝোল করলে না রাত্রের দিকে দেখি অনেকটা ঝোল ফেলা যায়, কিন্তু যদি একদম একটু কষা কষা করে করি তাহলে অসুবিধা হয় না। আর এই যে এখানে মশলার মধ্যে নিয়েছি হচ্ছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর তার সাথে এক্সট্রা করে দিয়েছি হচ্ছে একটুখানি হচ্ছে গোটা জিরে, আর তার সাথে রয়েছে হচ্ছে সাদা তিল। এই তিলটা দিলে না জানো তো গ্রেভিটা ভীষণ ভালো ঘন হয়। তো এই সমস্ত কিছু একটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে এখন যা যা আমার রান্না করতে লাগবে, এই যে লাল শাকও কেটে নিয়েছি, আলুও কাটা রয়েছে, আর এদিকে হচ্ছে ডালটাও হয়ে গেছে, ভাবিকে আগে ডাল দিয়ে রুটিটা দিয়ে দেবো, তারপরে এই যে এখানে এখন বাদবাকি রান্নাগুলো বসিয়েছি। আর জানো তো এখন রিসেন্টলি আমি না এইভাবে আলু ভাজা করছি আর কি, তেলের মধ্যে আগে নুন হলুদ কিচ্ছুই দিচ্ছি না, শুধুমাত্র আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে আর কি নুন হলুদ দিচ্ছি। এতে কি হয় বলো তো, মানে এটা আমার মনে হয় যে আলুর থেকে খুব তাড়াতাড়ি জল তো আর বেরিয়ে হতে পারে না, যার জন্য আলুগুলো বেশ একটুখানি মচমচে থাকে। তো এখানে আলু পেঁয়াজ ভাজা করছিলাম। আর সত্যি কথা বলতে আলু ভাজা আর বেগুন ভাজা এই দুটো ভাজা আমার ভীষণ প্রিয়। পটল ভাজাটা ভালো লাগে, তবে আলু ভাজা বেগুন ভাজার সাথে যদি তুলনা করতে যাই তাহলে পটল ভাজাটা অতটা না, বাট আলু ভাজা বেগুন ভাজা ভীষণ ভালো লাগে, তো সেই জন্যে আলু ভাজাটাই করে নিয়েছি।
তো আলু ভাজাটা হয়ে গেলে এদিকে হচ্ছে এই যে লাল শাক ভাজবো, লাল শাকটা বসিয়ে দিয়ে আর কি তারপরেই খেতে বসবো। তাহলে যতক্ষণে আমি খাবো না লাল শাকটা ভাজা হয়ে যাবে, তাহলে খেয়ে উঠেই আবার মাছটা রান্না করতে পারবো। আসলে একার হাতের সংসার তো একটুখানি প্ল্যানিং করে কাজ তো করতেই হবে। আর তার মধ্যে আজকে দিদি কাজ করতে আসবে না, তো যার জন্য আমাকে অনেকটা বাসনও মাজতে হবে। তো একটু তো টাইম ধরে ধরে কাজ করতে হবে, একদম তো রয়ে বসে কাজ করলে হবে না, তাহলে দেখবো সারাদিন ধরে কাজই করে যাচ্ছি। তো এইদিকে এখন হচ্ছে এই যে বললাম না মাছটা একটুখানি মানে কষা কষা মতো করবো, তো তার জন্যই মাছগুলোকে একদম কড়া করে ভেজে নিয়েছি। আর যে কোনো মাছই দেখবে আর কি কড়া করে ভাজলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো মাছগুলো এখানে সব কড়া করে ভেজে নিচ্ছি। তবে এখানে কৌশিকেরও একটা প্রিয় মাছের পিস আছে, সেটা হচ্ছে তারাও যেটা মানে সিঙ্গেল যে মাছটা এখন ভাজছে এই মাছটা আর কি। কৌশিকের এই রকম মাছ যদি একটু কষা কষা করে দেওয়া হয় না, ওর ঠিক অনুষ্ঠান বাড়ির ফিলিংস লাগে, তখন ও বেচারাও তৃপ্তি করে খেতে পারে। আসলে কি বলতো, দুপুরবেলা তো ওই ছোটো টিফিন কোটোর মধ্যে যা হোক করে খায়, তো আমি সবসময় চেষ্টা করি যাতে ও যখন রাত্রে খাবে ওর মন পছন্দ বা ও যেভাবে খেতে পছন্দ করে সেইভাবে একটুখানি দিতে। আসলে দুপুরের খাবারটা তো যা হোক করে হয়ে যায়, রাতেরটা একটু ভালো দিলে আর কি ওর জায়গায় আমি থাকলে আমারও ভালো লাগতো, তো সেই মতো আর কি ওকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এইদিকে যা যা মশলা তো দেখলে তখন নিয়েছিলাম, তো সেগুলোকেই ওখানে হচ্ছে গোটা গরম মশলা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ওটাকে কষতে দিয়ে এদিকে মাছে একটুখানি টক দই অ্যাড করব। তো সেই জন্য দইটাকে আগে ঢেলে নিয়ে ওই মোটামুটি 4 চামচ মতো টক দই দেবো, তো সেটাই এখানে নিয়ে নিচ্ছি। আর সাথে কিন্তু একটুখানি চিনিও নিয়েছিলাম, নিয়ে মেশিনে মানে মিক্সচার মেশিনে বলতে পারো 5 সেকেন্ডের জন্য একটু ঘুরিয়ে নিয়েছি, তাহলেই বেশ ভালো ফ্যাটানো হয়ে যায়। আর এখানে মশলার থেকে তেল ছেড়ে দিলে সেই দইটাও এখানে দিয়ে দিয়েছি। তারপর একটুখানি জলটা বেশিই দিয়েছিলাম যাতে মাছগুলো বেশ ভালোভাবে আর কি ডুবে ডুবে থাকে। তো এখানে তো দেখলে 5 পিস মতো মাছ ভেজেছিলাম, তবে সব কটা মাছ দেইনি, 1 পিস মাছ সরিয়ে রেখেছিলাম। মানে সেটাকে আমি আর ঝোলের মধ্যে ফোটাবো না, ওটা আর কি ওই গরম ঝোলটা মাছের ওপর ঢেলে দেবো। এতে দেখেছি মাছটা না একদম নরমও হয়ে যায় না, আবার একটু শক্ত শক্তও থাকে, খেতে বেশ অন্যরকম লাগে। তো এখানে দেখো মাছটা একদম রেডি হয়ে গেছে। আর এই যে এখানে ঢেলেও নিয়েছি। এইভাবে মাছ করলে কিন্তু ভীষণ ভালো খেতে হয়, তবে এর ওপর থেকে যদি একটুখানি কেওড়ার জল দেওয়া যায় তাহলে তো আরও ভালো হয়, তবে আজকে আমার দেওয়ার কথা একদমই খেয়াল ছিল না। তো এখানে রান্নাবান্না কমপ্লিট। আর আজকের আমাদের মেনুতে রয়েছে হচ্ছে এই যে লাল শাক ভাজা, এখানে রয়েছে হচ্ছে মুসুরির ডাল, আর সকালে বললাম না এই যে তরকারি করেছিলাম, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করেছিলাম। তো সেটাই দেখতেই পাচ্ছ অল্পই রয়েছে, তো যার জন্যই আমি আর কি আমার ব্রেকফাস্টে তরকারিটা নেইনি। তো এখানে এই হচ্ছে আজকের রান্নাবান্না। তারপর বেসিনে এইখানে এই যে বাসনগুলো নেমেছে, এটা হচ্ছে একবারের বাসন, এরপরে আরও বেশ কিছু বাসন ছিল। তো এখন এই যে সমস্ত বাসনগুলোকে মেজে নিচ্ছি। আসলে কি বলো তো, এখন তো দিদি মেজে দিয়ে যায়, সেরকম একটা তো আর কি মাজাটা অভ্যেস নেই, তাই যেদিনকে বাসন মাজা থাকে বড্ড যেন অস্বস্তি লাগে, মনে হয় কতক্ষণে বাসন মাজাটা শেষ হবে। তো তারপরে এই যে রান্নাঘরটাকেও একদম ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। যতই চিমনি চলুক আর যাই করুক, কী বলো তো আশেপাশে একটা তেলচিটে ভাব থেকেই যায়, তো সেটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কারণ রান্নাঘরটা ছোট হলেও যদি একটা নির্দিষ্ট নিয়ম মেনে যদি সবসময় পরিষ্কার করে রাখা যায় না, তাহলে সবসময়ের জন্যই রান্নাঘর পরিষ্কার থাকবে। তারপর স্নান সেরে এখানে পুজোও দিয়ে নিয়েছি। তারপর এখন এই মোটামুটি বাজে হচ্ছে 9টা মতো, চলে এসেছিলাম হচ্ছে রথের মেলায়। আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা মেলা, সেটা তো আমাদের বাড়ির খুব কাছে হয়, আর এই মেলাটা একটুখানি দূরে। তো তবে না ওই মেলাটার থেকে এই মেলাটা অনেকটা বড় হয়। তো এখানে তো ছিল হচ্ছে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা, আর এই যে এখানে রয়েছে হচ্ছে রথ। তো প্রথমে এসেই আগে ঠাকুর দর্শন করে নিয়েছি, তারপরে এবার হচ্ছে মেলায় ঘোরা। এই মেলাটা এত বড় মাঠে আর এত দোকান থাকে না, মেলাটা ঘুরতেই অনেকক্ষণ লেগে যায়। তো মেলায় সেরকম কিছু কেনাকাটা না করলেও প্রত্যেকটা দোকান দেখবে ঘুরে ঘুরে দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু অনেকটা রাত করে এসেছিলাম, তাই আজকে মেলায় এসে না মানে ফুচকা খেতে ইচ্ছা করলেও ফুচকাটা খাইনি, কারণ এতটা রাতে খাওয়াটা ঠিক হবে না। তো সেই জন্য এখানে আজকে মেলায় যা যা দোকান ছিল সমস্ত দোকান ঘুরেছি। তো এখানে মানে কি বলতো, কী কিনবো সেটাই বুঝে পাচ্ছিলাম না, যেটাই দেখছি সেরকম একটা পছন্দ হচ্ছে না, না হলে হয়তো বা বাড়িতে আছে। এইসব করতে করতে পুরো মেলাটাই ঘুরে ফেলেছি, কিন্তু সেরকম একটা কিছু কিনতে পারিনি। তবে কিছু জিনিস কিনেছি, দাঁড়াও একটুখানি বাদেই দেখাচ্ছি। তো এখানে হরেক মাল 10 টাকা, 20 টাকা, 40, 50 অনেক ভ্যারাইটিস জিনিস ছিল। আর দেখো কাপগুলো কি সুন্দর দেখতে লাগছে, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু চায়ের কোনো পাঠাপাঠ নেই, তাই কাপ কিনতে গেলে কৌশিক রীতিমতো এখন চেঁচামেচি করবে। বাট কাপগুলো এত কালারফুল দেখতে ছিল না, ভীষণ ভালো লাগছিল। আর এইদিকে ছিল হচ্ছে কৃষ্ণনগরের যে সুন্দর সুন্দর মাটির পুতুলগুলো হয়, সেগুলোও ছিল।
তো সেগুলোই একটুখানি সব ঘুরে ঘুরে দেখছিলাম। আচ্ছা, রথের মেলায় কারা কীরকম ঘুরেছো কেউ কিন্তু কমেন্ট করে জানিও, মানে জানাওনি প্লিজ, আজকের ভিডিওতে অবশ্যই জানিও। আসলে কাদের ওখানে কীরকম মেলা হয়েছে সেগুলো সব তো এখন আমরা ধরো ভিডিওর মাধ্যমে সব জায়গাটাই দেখতে পাই, তাই তোমরা কারা কীরকম ঘুরেছো কমেন্ট করে প্লিজ জানিও। আর এখানে জানো তো একটা দোকান ছিল, এখানে না পাথরের অনেক কিছু বিক্রি হচ্ছিল আর কি, মেনলি ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আর এই মেলাটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে অনেক কাঠের জিনিসপত্র পাওয়া যায়। ওই ধরো কাঠের কত কিছু হয় না, মানে বটি থেকে শুরু করে চাকি, বেলনা, আরও সব কত কিছু হচ্ছে, মানে সমস্ত কাঠের রিলেটেড সমস্ত জিনিসেরই এখানে 2-3টে করে দোকান থাকে। তারপরে ধরো বড় বড় লোহার হাতা, খুন্তি, এইসব জিনিসপত্র থাকে। তো ওটা ওই আগের দিনের যে মেলাটা দেখিয়েছিলাম সেই মেলাটাই থাকে না, বাট এই মেলাটাই থাকে। এখানে অনেক নর্মাল আর কি মাটির পুতুল ছিল, এগুলো কৃষ্ণনগরের না, তবে দেখতে বেশ সুন্দর লাগছিল। তারপর এখানে দেখলাম গরম গরম জিলিপি ভাজছে, সেটা দেখে আর দাঁড়াতে পারিনি, চলে এসেছি সোজা হচ্ছে জিলাপি কিনতে। তো এখানে আমাদের জন্য জিলাপি নেওয়া হয়েছিল, আর বাপি তো মেলা সেরকম কিছু একটা খায় না, তো বাপি এই যে বাদাম খায়, তো বাপির জন্য এখান দিয়ে এই যে খোলা শুদ্ধ যে বাদামগুলো পাওয়া যায়, এই খোলা শুদ্ধ বাদাম নিয়েছিল। আর এই দেখো আমার হাতে যে ছোট্ট প্রতিপাদ ঝুড়িটা দেখতে পাচ্ছ, এই দুটোই হচ্ছে মেলার থেকে আজকে কেনা হয়েছে। সারা মেলাটা ঘুরে আমার এই দুটো জিনিসই মনে হয়েছে আমার একটুখানি প্রয়োজন হতে পারে। তো মেলায় এসে কিছু খাবো না, কেমন কেমন যেন একটা লাগছিল, তো ভাবলাম একটুখানি ঘুগনিই খাই। কিন্তু বিশ্বাস করে ঘুগনিটা এত গরম ছিল, প্রথমবার যেই মুখে দিয়েছি আমার জিভ পুড়ে গেছে। তো তারপর চলে এসেছিলাম সোজা বাড়ি, আর এই যে আসার সময় নিয়ে আসা হয়েছিল একদম বেশ রসালো রসালো জিলাপি। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য সবাইকে জানাই টাটা।